উপস্থিত দ্বাদশ শ্রেণীর সকল ছাত্রছাত্রীকে স্বাগত। আজকে আমরা যে বিষয়টি আলোচনা করব সেটি হলো ডিএনএ ও আরএনএ এর গঠন। ডিএনএ গঠন আলোচনা করতে গিয়ে আমরা এখানে ওয়াটসন ক্রিকের যে ডবল হেলিক্যাল স্ট্রাকচার সেটাই আলোচনা করব, অর্থাৎ দ্বিতন্ত্রী হেলিক্যাল গঠন বিন্যাস আমরা ডিএনএ আলোচনা করব। অর্থাৎ দ্বিতন্ত্রী কেন, এক্ষেত্রে ডিএনএ সাধারণ গঠনটা যদি দেখি আমরা, ডিএনএতে এরকম দুটি পলিনিউক্লিয়েটেড তন্তু রয়েছে এবং দুটি পলিনিউক্লিয়েটেড তন্তুর একটি তন্তুর পোলারিটি 5' to 3' এবং অপর তন্তুর পোলারিটি 3' to 5'। এবং এই দ্বিতন্ত্রী গঠন নকশা এক্স-রে ক্রিস্টালোগ্রাফির মাধ্যমে খুব ভালো সুন্দরভাবে বোঝা যায়। এবং ওয়াটসন ক্রিকের যে দ্বিতন্ত্রী গঠন নকশা আলোচনা করার পূর্বেই আগেই কিন্তু আমাদের নিউক্লিওটাইড গঠন সম্পর্কে জানতে হবে, যেখানে থাকে নাইট্রোজেন বেস, সুগার আর ফসফেট। এরকম নিউক্লিওটাইডগুলো পরপর জুড়ে গিয়ে তৈরি করেছে একটি পলিনিউক্লিয়েটেড তন্তু। এরকমই দুটো পলিনিউক্লিয়েটেড তন্তুর সমন্বয়ে গঠিত হচ্ছে আমাদের এই দ্বিতন্ত্রী ডিএনএ। তা ওয়াটসন ক্রিক বলেছিলেন যে দ্বিতন্ত্রী ডিএনএ দুটি তন্তুর একটি তন্তুর পোলারিটি হবে 5' থেকে 3' এবং অপর তন্তুর পোলারিটি হবে 3' to 5'। অর্থাৎ দুটি তন্তু পরস্পর অ্যান্টি প্যারালাল না হলে কিন্তু তাদের মধ্যে পাশাপাশি এসে হাইড্রোজেন বন্ধনের মাধ্যমে জুড়ে থাকা সম্ভব হবে না। এবং এখানে আরো বলা হয়েছিল যে একটি তন্তু থেকে আরেকটি তন্তুর যে সম্পূর্ণ পাক, এই পাকের দূরত্ব হবে 34 অ্যাংস্ট্রম এবং এই পাকের মধ্যে যে পার্শ্ববর্তী যে নাইট্রোজেন বেসগুলো আছে সেই বেস যদি দেখি আমরা, তাহলে দেখলে দেখা যাবে যে বেসের সংখ্যা হবে 10টি। অর্থাৎ 10টি বেস পেয়ার থাকবে একটি সম্পূর্ণ পাকের মধ্যে। 10টি বেস পেয়ারের মধ্যে তার মানে একটি বেস পেয়ার থেকে আরেকটি বেস পেয়ারের দূরত্ব দাঁড়াবে 3.4 অ্যাংস্ট্রম। আর দুটো তন্তুর পরস্পরের থেকে যে দূরত্ব, যখন পরস্পরকে পেঁচিয়ে থাকে, দুটো পলিনিউক্লিয়েটেড তন্তু পরস্পর থেকে যে দূরত্ব বজায় রাখে সেটা হচ্ছে 20 অ্যাংস্ট্রম। আর একটা কথা মনে রাখতে হবে, যখন দুটো তন্তু পরস্পরকে প্যাচ খাওয়ার সময় কোনো অংশে প্রশস্ত খাঁজের সৃষ্টি হয়, কোনো অংশে তার ঠিক বিপরীত পাশে অপ্রশস্ত খাঁজের সৃষ্টি হয়, যেগুলোকে বলা হয় মেজর গ্রুভ আর মাইনর গ্রুভ। তাই বড় খাঁজগুলোকে মেজর গ্রুপ বলে, এই ছোট খাঁজগুলোকে মাইনর গ্রুপ বলা হয়। এই ক্ষেত্রে এই যে দুটি পলিনিউক্লিয়েটেড তন্তু পরস্পরের সঙ্গে জুড়ে আছে কি করে, অর্থাৎ একটি পলিনিউক্লিয়েটেড তন্তুতে একাধিক নিউক্লিওটাইড থাকে। অর্থাৎ এটা যদি একটা সুগার হয়, এর সঙ্গে যদি এখানটায় N2 বেস থাকে, তাহলে এখানটায় যদি OH থাকে, এখানটায় যদি কার্বন থাকে এবং এখানটায় PO4 থাকে, তাহলে এটা একটা নিউক্লিওটাইড, নাইট্রোজেন বেস, সুগার, ফসফেট। এই নিউক্লিওটাইডের সাথে যখন পরবর্তী আবার একটি নিউক্লিওটাইড এসে যুক্ত হবে, সেক্ষেত্রে এখানটাও একটা নাইট্রোজেন বেস থাকবে এবং এখানটায় থাকবে হচ্ছে OH, এখানে তো হাইড্রোজেন থাকবে, লিখছি না, এগুলো থাকবে। এখানটায় থাকবে CH2PO4, তাহলে এটা একটা নিউক্লিওটাইড। এরকম এরকম বহু নিউক্লিওটাইড পরস্পরের সঙ্গে জুড়ে গিয়ে পলিনিউক্লিয়েটেড তন্তু তৈরি করে। তাহলে এই দুটো নিউক্লিওটাইড পরস্পরের সঙ্গে জোড়ার জন্য এখানে একটা স্টার বন্ধনী করে ফসফেটের সঙ্গে, আর এখানেও একটা স্টার বন্ধনী হয়, যে ক্ষেত্রে এখানটায় এই স্টার বন্ধনী এখানে এবং এখানে থাকে বলে ফসফোডাইস্টার বন্ডের মাধ্যমে দুটো নিউক্লিওটাইড পরস্পরের সঙ্গে জোড়ে এবং এইভাবে একটা পলিনিউক্লিয়েটেড তন্তু তৈরি হয়। এরকম পার্শ্ববর্তী আরেকটি পলিনিউক্লিয়েটেড তন্তু যখন পরস্পরের কাছাকাছি আসে, তখন দুটো নাইট্রোজেন বেসের মধ্যে হাইড্রোজেন বন্ধন হয় এবং এই হাইড্রোজেন বন্ধনগুলো এখানে দাগ দিয়ে দেখানো হচ্ছে। এর সঙ্গে অ্যাডেনিনের সঙ্গে থাইমিন দুটো হাইড্রোজেন বন্ধন এবং গুয়ানিনের সঙ্গে সাইটোসিন তিনটে হাইড্রোজেন বন্ধনের মাধ্যমে আবদ্ধ হয় এবং হাইড্রোজেন বন্ধনের মাধ্যমে আবদ্ধ হয় বলেই কিন্তু ডিএনএ গঠনটা দ্বিতন্ত্রী হতে পেরেছে, না হলে হতে পারতো না। এবং এই দ্বিতন্ত্রী গঠন করতে গেছে কেন? কারণ দ্বিতন্ত্রী গঠনগুলো ডিএনএর ভিতরে থাকা জেনেটিক বার্তাটা সুরক্ষিত থাকবে, বেশি সহজে ধ্বংস হবে না। আর একটা কথা মনে রাখতে হবে, এই দ্বিতন্ত্রী গঠনকে বানাতে গেলে হাইড্রোজেন বন্ধন করতে হচ্ছে, আর হাইড্রোজেন বন্ধন হতে গেলে দুটো তন্তুর পোলারিটিকে পরস্পর বিপরীত ধর্মী হতে হচ্ছে। একটি তন্তু 5' থেকে 3', দেখো এখানে কার্বন নাম্বার 5', এখানে কার্বন নাম্বার 3'। এটা যদি পোলারিটি 5' to 3' এবং এদিকেও যদি একটা তন্তু আমি একই রকম ভাবে লিখি 5' থেকে 3', তাহলে দুটো নাইট্রোজেন বেস পরস্পর থেকে দূরে সরে যাবে, তাদের মধ্যে কিন্তু হাইড্রোজেন বন্ধন হওয়া সম্ভব না। তাই একটি তন্তু 5' থেকে 3' লিখলে অন্য তন্তুটি কিন্তু আমাকে 3' to 5' লিখতে হবে, তবেই গিয়ে কিন্তু এখানে নাইট্রোজেন বেস দুটো পরস্পরের কাছাকাছি আসতে পারবে। নচেৎ কিন্তু আসা সম্ভব নয়। তাই জন্য এক্ষেত্রে নাইট্রোজেন বেস দুটোকে কাছাকাছি আনার জন্য কিন্তু আমাদের এই পরস্পর দুটো পোলারিটি চেঞ্জ করতে হচ্ছে। তাই জন্য এদিকে 5' চলে এসছে আর এদিকে 3'টা চলে গেছে এবং এখানটায় অবশ্যই এখানটায় বন্ধন হয়েছে
তাহলে এই যে বন্ধন হওয়ার পেছনে মূল কারণটা হচ্ছে এইভাবে যদি বন্ধন করে যদি দুটো তন্তুকে পোলারিটি চেঞ্জ না করতাম, মানে এই তন্তুটা 5 প্রাইম থেকে 3 প্রাইম, অন্য তন্তুটা যদি 5 থেকে 3 করতাম, তাহলে এই দুটো নাইট্রোজেন বেস কাছাকাছি আসতে পারতো না। এখন কাছাকাছি আসতে পারছে বলে এদের মধ্যে হাইড্রোজেন বন্ধন পসিবল হচ্ছে। এই কারণে ডিএনএ তন্তুটার দুটো তন্তুর পোলারিটি সর্বদা অ্যান্টি প্যারালাল হয়। তাই এটা তো ছিল ডিএনএ ওয়াটসন ক্রিকের যে মূল বক্তব্য বিষয়। এখানে একটা কথা আমি অ্যাড করবো, সেটা হলো পৃথিবীতে যে প্রজাতির ডিএনএ হোক, যে জীবের ডিএনএ হোক, সব ডিএনএতেই কিন্তু এই যত সংখ্যক অ্যাডেনিন থাকবে তত সংখ্যক থাইমিন থাকবে, যত সংখ্যক গুয়ানিন থাকবে তত সংখ্যক সাইটোসিন থাকবে। অর্থাৎ A প্লাস G ডিভাইডেড বাই যদি আমি T প্লাস C করি, এই অনুপাতটা সর্বদা এক হবে। এটাকে বিজ্ঞানী চারগফের নাম অনুসারে চারগফ রুলস বা চারগফ নীতি বলা হয়। এটা সব প্রজাতির ক্ষেত্রে সত্য যে অ্যাডেনিন আর গুয়ানিন, অর্থাৎ অ্যাডেনিন আর গুয়ানিন হচ্ছে আমাদের পিউরিন, আর সাইটোসিন আর থাইমিন হচ্ছে পিরিমিডিন, এই সংখ্যা সব প্রজাতির ডিএনএ ক্ষেত্রে সমান হয়। তাহলে এটা হচ্ছে আমাদের ডিএনএর ওয়াটসন ক্রিক বর্ণিত ডবল হেলিক্যাল নকশা। এই ডবল হেলিক্যাল নকশা বলার সাথে সাথেই আমরা একটা কথা বলবো, এখানে ওয়াটসন ক্রিক যে ডিএনএটা বর্ণনা দিয়েছিলেন সেটা ছিল রাইট হ্যান্ডেড হেলিক্স, অর্থাৎ এই যে দ্বিতন্ত্রী গঠনটার যে ঘূর্ণন সেটা ডানাবর্তী, এবং তাদের এই যে গঠনটা সেটা ছিল বি ডিএনএ প্রকৃতির। তার মানে ডিএনএর কিছু প্রকার হতে পারে, আলাদা আলাদা কন্ডিশনের উপর ভিত্তি করে আলাদা আলাদা প্রকার হতে পারে। ডিএনএর প্রকার প্রধানত এ ডিএনএ, বি ডিএনএ, জেড ডিএনএ, তাছাড়াও সি, ডি, টি এগুলো আছে। তা এগুলো তো আমাদের এই এ, বি, ডি, জেড সম্পর্কে একটুখানি বলি। আমাদের ওয়াটসন ক্রিক যেটা বর্ণনা দিয়েছিলেন সেটা বি ডিএনএ, সেটা হচ্ছে দক্ষিণাবর্তী। আমাদের এ ডিএনএ যেটা আছে সেটাও দক্ষিণাবর্তী, কিন্তু জেড ডিএনএ কিন্তু লেফট হ্যান্ডেড হেলিক্স, বামাবর্তী। বি ডিএনএ যেটা বর্ণনা হয়েছিল সেটা তো বললাম যে একটি সম্পূর্ণ পাকে 10টি বেস পেয়ার থাকে। সেখানে আমাদের যে এ ডিএনএ সেখানে কিন্তু সম্পূর্ণ পাকে মানে একটা সম্পূর্ণ পাকে কিন্তু 11টি বেস পেয়ার থাকে। এখানে যেমন 10টা বললাম, আবার এখানে যেমন 12টা বেস পেয়ার থাকে। তাই বি ডিএনএ হচ্ছে কোষের বিশ্রামরত অবস্থায় আমরা দেখতে পাই। কোষটি যখন সক্রিয় অবস্থায় থাকে, মানে সক্রিয়, জিনগুলো সক্রিয়, প্রোটিন তৈরির কাজে ব্যাহত তাই আছে। অর্থাৎ কোষের মধ্যে সক্রিয়তা থাকলে জিন থেকে প্রোটিন তৈরি হওয়ার সময় এই ডিএনএ রূপ পায়। আর কোষটি যদি অনেক ক্ষেত্রে অধিক লবণ ঘনত্বে থাকে, অর্থাৎ স্ট্রেস কন্ডিশনে থাকে, তখন অনেক সময় এই জেড প্যাটার্ন ডিএনএ বা জিগজ্যাগ প্যাটার্ন ডিএনএ পাওয়া যায়। তার মানে একই ডিএনএ আলাদা আলাদা অবস্থা বুঝে কোষে আলাদা আলাদা সময় আলাদা আলাদা রূপে বিন্যাস নিতে পারে। তাহলে এটাই ছিল আমাদের ডিএনএ গঠন সম্পর্কিত আলোচনা। একটু এবার ডিএনএ ধর্মের কথায় আসি। ডিএনএ ধর্মের কথায় আসলে ডিএনএকে যদি দেখি, ডিএনএ ধর্মের মধ্যে সবার প্রথমে ডিএনএ তো দ্বিতন্ত্রী। তাহলে দুটো তন্তু হয়েছে কেন? মাঝখানে হাইড্রোজেন বন্ধন আছে। তাহলে তাপ প্রয়োগ করলে দ্বিতন্ত্রী ডিএনএর মধ্যেকার হাইড্রোজেন বন্ধন ভেঙে যাবে, এবং হাইড্রোজেন বন্ধন ভেঙে গিয়ে দ্বিতন্ত্রী ডিএনএ একতন্ত্রী ডিএনএতে রূপান্তর হবে। এই তাপ প্রয়োগের মাধ্যমে দ্বিতন্ত্রী ডিএনএ একতন্ত্রী ডিএনএতে রূপান্তর হওয়ার ঘটনাকে বলা হয় ডিন্যাচুরেশন। আবার যদি কোনো কারণে আমরা তাপটাকে তুলে নিই, তাহলে দ্বিতন্ত্রী ডিএনএ আবার পরস্পরের কাছে এসে হাইড্রোজেন বন্ধন করে ফেলতে পারে, তখন তাকে বলা হয় রিন্যাচুরেশন। যে তাপমাত্রায় দ্বিতন্ত্রী ডিএনএ একতন্ত্রী ডিএনএতে রূপান্তর হয় সেই তাপমাত্রাকে বলা হয় টিএম বা মেল্টিং টেম্পারেচার। যে ডিএনএতে জিসি যত বেশি, জিসি মানে 3খানা হাইড্রোজেন বন্ড থাকে, এটি মানে 2টো হাইড্রোজেন বন্ড থাকে, তার মানে যে ডিএনএতে জিসি বেশি সেখানে হাইড্রোজেন বন্ড সংখ্যা বেশি, তাকে ভাঙতে বেশি এনার্জি লাগবে। তাই যে ডিএনএতে জিসি বেশি তার মেল্টিং টেম্পারেচার বেশি হবে। আর যে ডিএনএতে এটি বেশি তার মোটের সাপেক্ষে হাইড্রোজেন সংখ্যা কম হওয়ায় তাকে ভাঙতে কম শক্তি লাগবে, তাই সেক্ষেত্রে তার মেল্টিং টেম্পারেচারও কম হবে। আবার ডিএনএর একটা ধর্মের কথা বলতে গিয়ে আসে হচ্ছে হাইপারক্রমিক শিফট। সাধারণ অবস্থায় ডিএনএ দ্বিতন্ত্রী হওয়ায় তখন ইউভি রশ্মি শোষণ করতে পারে, কিন্তু দ্বিতন্ত্রী ডিএনএ ইউভি রশ্মি শোষণ করার ক্ষমতার চেয়ে একতন্ত্রী ডিএনএ ইউভি রশ্মি শোষণ করার ক্ষমতা অনেক বেশি হয়। এই ঘটনাটাকে বলা হয় হাইপারক্রমিক শিফট। একতন্ত্রী ডিএনএ হয়ে গেলে সে বেশি ইউভি রশ্মি শোষণ করে, দ্বিতন্ত্রী হলে করতে পারে না। আর একটা কথা বলতেই হবে, সেটা হচ্ছে ডিএনএর বিশেষ ধর্ম প্লবতা ঘনত্ব। ডিএনএর প্লবতা ঘনত্বের কথা বলতে গেলে প্লবতা ঘনত্ব ব্যাপারটা কি? আমরা বিজ্ঞানীদের কথা থেকে জানতে পারি যে ডিএনএর ঘনত্বের সমতুল্য একটি ঘনত্ব উপাদান খুঁজে পাওয়া গেছে সিজিয়াম ক্লোরাইডে। তাহলে সিজিয়াম ক্লোরাইডের গ্রেডিয়েন্ট একটা বানিয়ে, মানে একটা ঘনত্বের ক্রম বানিয়ে, যেখানে ঘনত্ব আমরা 1 2 3 4 5 করে একটা ঘনত্বের ক্রম বানিয়ে দিই, এই সিজিয়াম ক্লোরাইডের মধ্যে অজ্ঞাত পরিচয় অর্থাৎ যে কোনো জীবের সেন্ট্রিফিউজের মাধ্যমে পাওয়া ডিএনএকে যদি আমি এখানে ফেলে দিই, তাহলে ডিএনএকে ফেলে দিলে অজ্ঞাত পরিচয় ডিএনএ সিজিয়াম ক্লোরাইডের যে ঘনত্বের সঙ্গে সমতুল্য হবে সেইখানে গিয়ে আটকে যাবে, এবং যেখানে গিয়ে আটকে যাবে আমরা ভাববো সিজিয়াম ক্লোরাইডের ওই দ্রবণের মধ্যে বা ঘনত্বের ক্রমের মধ্যে যেন আমাদের অজ্ঞাত পরিচয় ডিএনএটা ভাসছে, ফ্লোট করছে। এটাকেই বলা হয় প্লবতা ঘনত্ব বা বায়ান ডেন্সিটি। প্রত্যেকটি আলাদা আলাদা জীবের ডিএনএর উপাদানগত বা ঘনত্বগত ফারাকের জন্য
প্রত্যেকটি আলাদা প্রজাতির ডিএনএ প্লবতা ঘনত্ব আলাদা হবে, যেটা ডিএনএর ক্ষেত্রে শনাক্তকারী বৈশিষ্ট্য হিসাবে বা ডিএনএ কে অন্য প্রজাতির ডিএনএ থেকে আলাদা করার জন্য একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হতে পারে। তাহলে এই ছিল হচ্ছে মোটামুটি আমাদের ডিএনএর কিছু কথা। এবার একটু আমরা আরএনএর কথায় চলে আসি। আরএনএর কথা বলতে গিয়ে সবার প্রথমেই আসবে আরএনএকে প্রধানত দুটো গোষ্ঠীতে ভাগ করা হয়েছে, জেনেটিক আরএনএ আর নন জেনেটিক আরএনএ। আরএনএর সাধারণ পার্থক্য ডিএনএগুলোর সাথে ডিএনএর দ্বিতন্ত্রী, আরএনএ একতন্ত্রী। ডিএনএতে নাইট্রোজেন বেস, অ্যাডেনিন, গুয়ানিন, সাইটোসিন, থাইমিন থাকবে, এখানে থাইমিনের পরিবর্তে ইউরাসিল থাকবে। এবং আরএনএর ক্ষেত্রে আরএনএ যে মূল ভাগটা বলবো, আমাদের ক্ষেত্রে ডিএনএ হচ্ছে জিনগত বস্তু, বা বেশিরভাগ জীবের ক্ষেত্রে ডিএনএ জিনগত বস্তু। আরএনএ কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে জিনগত বস্তু নয়, তবে ব্যতিক্রম আছে। আরএনএকে দুটো ভাগে ভাগ করবো প্রধানত, একটা হচ্ছে জেনেটিক আরএনএ, একটা নন জেনেটিক আরএনএ। বেশিরভাগ জীবের ক্ষেত্রে আমরা কিন্তু নন জেনেটিক আরএনএকেই দেখতে পাবো। জেনেটিক আরএনএ শুধুমাত্র ভাইরাসের ক্ষেত্রে জিনগত বস্তুরূপে কাজ করে, তাই জেনেটিক আরএনএ খুব রেয়ার বা আমাদের এখানে আলোচনার বিষয় নয়। আমরা নন জেনেটিক আরএনএই কথা বলবো। তা নন জেনেটিক আরএনএর কথা বললে, নন জেনেটিক আরএনএ মানে যারা জিনগত বস্তু রূপে কাজ করবে না, সেই রাইবোনিউক্লিক অ্যাসিড, এখানে যে সুগারটা থাকে রাইবোজ সুগার থাকে, এবং নাইট্রোজেন বেসগুলো তো সবই এক আছে, খালি ইউরাসিল থাকে থাইমিনের পরিবর্তে। এখানে একটাই পলিনিউক্লিওটাইড তন্তু থাকে, অর্থাৎ অনেকগুলো নিউক্লিওটাইড তন্তু পরপর জুড়ে গিয়ে একটি মাত্র পলিনিউক্লিওটাইড তন্তু তৈরি হয়। আরএনএ একতন্ত্রী হয়, তবে কোনো কোনো জায়গায় আরএনএ তার স্টেবিলিটির জন্য একতন্ত্রী একটু ভাঁজ খেয়ে গিয়ে একটা দ্বিতন্ত্রীর মতো অল্প অংশে একটু বিন্যাস নিতে পারে, মানে প্যাচ খেয়ে থাকে। দ্বিতন্ত্রী গঠন বলবো না, একতন্ত্রী তন্ত্রী কোনো অংশ নিজেদের মধ্যে একটু প্যাচ খেয়ে অল্প অংশে বা খুব ক্ষুদ্র অংশে একটা দ্বিতন্ত্রী ভাব নিতে পারে, কিন্তু আসলে আরএনএ একতন্ত্রী হয়। তাই এই নন জেনেটিক আরএনএর কথা বলতে গেলে এখানে বলতে হয় এমআরএনএর কথা, বলতে হয় টিআরএনএর কথা, বলতে হয় আরআরএনএর কথা। এই তিনজন হচ্ছে প্রধান নন জেনেটিক আরএনএ। এই তিনজনই কোষের সাইটোপ্লাজমে থেকে বিশেষ গুরুত্বপূর্ণ কাজ করে প্রোটিন সংশ্লেষের জন্য। তাছাড়াও তোমরা আরো দুটো কয়েকটা নাম বলে দিই, এইচএন আরএনএ, হেটেরোজেনাস নিউক্লিয়ার আরএনএ, এটাও আছে নন জেনেটিক আরএনএর মধ্যে। এএসএন, স্মল নিউক্লিয়ার আরএনএ, স্মল সাইটোপ্লাজমিক আরএনএ, তারপরে গাইডার আরএনএ আছে, আরএনএ আই বা আরএনএ ইন্টারফারেন্স আছে, এরকম বিভিন্ন রকম আরএনএ হয়। কিন্তু এই তিনজন নন জেনেটিক আরএনএ সম্পর্কে না জানলেই নয়, তাই আমরা সবার প্রথমে এই নন জেনেটিক আরএনএ সম্পর্কে একটু জানার চেষ্টা করি। তো সবার প্রথমে যে আরএনএ সম্পর্কে আলোচনা করবো সেটা হচ্ছে এমআরএনএ। এমআরএনএকে বলা হচ্ছে মেসেঞ্জার আরএনএ। মেসেঞ্জার আরএনএ কেন? তার মানে এরা কিছু মেসেজকে ট্রান্সফার করে। আসলে আমাদের জেনেটিক বার্তা থাকে কোথায়? ডিএনএর মধ্যে। কিন্তু ডিএনএর সেই জেনেটিক বার্তা তো ডিএনএ নিজে এসে রাইবোজোমের কাছে প্রোটিন তৈরি করতে পারবে না, কারণ রাইবোজোম থাকে সাইটোপ্লাজমে, ডিএনএ থাকে নিউক্লিয়াসে। তাহলে ডিএনএ নিজে যখন আসতে পারবে না, তাহলে কাউকে ডিএনএর প্রোটিন তৈরির যে বার্তাটা ডিএনএর মধ্যে আছে সেটাকে ক্যারি করে নিয়ে যেতে হবে। এমআরএনএ সেই কাজটি করে। ডিএনএ ট্রান্সক্রিপশন প্রক্রিয়া এমআরএনএ তৈরি করে, ডিএনএর ভিতরে যে প্রোটিন তৈরির বার্তা সেটা এমআরএনএর মধ্যে দিয়ে দেয়। এমআরএনএ সাইটোপ্লাজমে চলে আসে নিউক্লিয়াস থেকে, নিউক্লিয়াস থেকে সাইটোপ্লাজমে এসে এমআরএনএর গায়ে একাধিক রাইবোজোম জুড়ে গিয়ে তৈরি করে পলিরাইবোজোম বা পলিজোম, অর্থাৎ রাইবোজোম এই এমআরএনএর ভিতরে প্রোটিন তৈরির সংকেত বা বার্তাগুলো পড়ে উদ্ধার করে তারপরে টিআরএনএ ও আরআরএনএর সহায়তা নিয়ে প্রোটিন তৈরি করে। তার মানে এমআরএনএ মেসেজটাকে ক্যারি ফরওয়ার্ড করে নিউক্লিয়াস থেকে সাইটোপ্লাজমে, তাই এর নাম মেসেঞ্জার আরএনএ। তাই একটু এমআরএনএ যদি আমরা গঠন দেখি, এমআরএনএর গঠন দেখলে দেখা যাবে যে এমআরএনএ এটা হচ্ছে 5 প্রাইম এন্ড, এটা হচ্ছে 3 প্রাইম এন্ড। এমআরএনএ 5 প্রাইম এন্ডে একটা টুপির মতো গঠন থাকে, এটাকে বলে মিথাইলেটেড ক্যাপ, মিথাইলেটেড ক্যাপ। আর পেছনে থাকে অনেকগুলো অ্যাডেনিন পরপর জুড়ে দিয়ে তৈরি করে পলি এ টেল। তাহলে একটা হচ্ছে পলি এ টেল, একটা হচ্ছে মিথাইলেটেড ক্যাপ। আরো যদি খেয়াল করে দেখি আমরা, এই মিথাইলেটেড ক্যাপের পরে একটা অঞ্চল থাকে নন কোডিং রিজিয়ন 1, তারপরেই থাকে কোডিং অঞ্চল, কোডিং রিজিয়ন, তারপরেই থাকে নন কোডিং রিজিয়ন 2, এবং তারপরেই থাকে পলিএটেল। তার মানে খেয়াল করে দেখো নন কোডিং রিজিয়ন 1, নন কোডিং রিজিয়ন 2 যারা আছে তারা কোনো সংকেত বা কোড বহন করে না, এরা কোনো প্রোটিন তৈরির সংকেত বহন করে না, এরা কোনো প্রোটিন তৈরিতে অংশগ্রহণ করে না, শুধু এমআরএনএ গঠনেই অংশগ্রহণ করেছে। কোডিং রিজিয়নের মধ্যেই নির্দিষ্ট প্রোটিন তৈরির সংকেত বা বার্তাটি থাকে। আর এই যে মিথাইলেটেড ক্যাপ বলেছি, নিউক্লিয়াস থেকে যখন সাইটোপ্লাজমে এমআরএনএ আসে, সাইটোপ্লাজমের বিভিন্ন উৎসেচক এমআরএনএর মধ্যে থাকা সংকেতকে নষ্ট করতে পারে। সেই নষ্ট হাত থেকে রক্ষা করার জন্য মিথাইলেটেড ক্যাপ এবং পলিএটেল থাকে, যারা বিভিন্ন উৎসেচকের হাত থেকে আমাদের এমআরএনএকে রক্ষা করবে। আর এই কোডিং অঞ্চলের কথায় আসি, কোডিং অঞ্চলের মধ্যে বিভিন্ন রকম নাইট্রোজেন বেস বা নিউক্লিওটাইড সজ্জা থাকে, যারা কিনা প্রোটিন তৈরির সংকেত বহন করে। কিভাবে? আসলে এর মধ্যে যে সংকেতগুলো থাকে বিভিন্ন আকারে থাকলেও আমি লিখছি কয়েকটা। তাই এরকম ধরো সংকেত আছে, এর মধ্যে প্রথম 3টি নাইট্রোজেন বেস যারা হয় তারা হচ্ছে একটা
সাংকেতিক বার্তা বহন করে একটা অ্যামাইনো অ্যাসিড, একে বলা হয় কোডন। তাহলে এমআরএনএ কোডিং অঞ্চলে থাকা 3টি নাইট্রোজেন বেস যে একটি নির্দিষ্ট অ্যামাইনো অ্যাসিডের সংকেত বহন করে তাকে আমরা কোডন বলি। যেমন এখানে থাকে এইউজি, আমি এইউজি লিখেছি কেন সামনে, আসলে সর্বক্ষেত্রেই প্রায় এই এইউজি ইনিশিয়েশন কোডন বা আমাদের প্রোটিন সংশ্লেষের প্রারম্ভিক কোডন রূপে থাকে এবং এরা মিথিওনিন অ্যামাইনো অ্যাসিডকে কোড করে। এবং এইউজি সবার প্রথমে থাকে বলে ইনিশিয়েশন কোডন, স্টার্ট কোডন বা প্রারম্ভিক কোডন বলা হয়। এরপরে আবার অন্য যে নাইট্রোজেন বেস যেগুলো বা নিউক্লিওটাইডগুলো আছে তারাও আবার 3টি নাইট্রোজেন বেস পরপর মিলে গিয়ে আবার একটা অন্য কোনো অ্যামাইনো অ্যাসিডের সংকেত বা বার্তা বহন করবে, তাহলে সেগুলোও একটা কোডন হবে। তার মানে কোডিং অঞ্চলে পরপর অনেকগুলো কোডন আছে যারা আলাদা আলাদা বা একই রকম বা বিভিন্ন রকমের অ্যামাইনো অ্যাসিডকে কোড করতে পারে। এবং এই কোডিং অঞ্চলের একদম সর্বশেষ অংশে যদি তুমি চলে আসো, সর্বশেষ অংশে আসলে এখানটায় দেখা যাবে 3 ধরনের কোডন থাকতে পারে, হয় থাকবে ইউএ, নয় থাকবে ইউজিএ, নয় থাকবে ইউএজি। এই 3 ধরনের কোডন এই সমাপ্তি অঞ্চলে থাকবে কোডিং অঞ্চলের শেষে। এদেরকে বলা হয় টার্মিনেশন কোডন, সমাপ্তি কোডন বা ননসেন্স কোডন বা স্টপ কোডন। কারণ এরা কোনো সাংকেতিক বার্তা বহন করে না অ্যামাইনো অ্যাসিডের জন্য, এরা প্রোটিন সংশ্লেষের সমাপ্তি ঘটায়, তাই এদের এরূপ নামকরণ সমাপ্তি কোডন। তা এমআরএনএ সম্পর্কে এগুলো বলার সাথে সাথে আরেকটা লাস্ট কথা অ্যাড করবো, সেটা কি, সেটা হচ্ছে প্রোক্যারিওট আর ইউক্যারিওটদের ক্ষেত্রে এমআরএনএ একটু ফারাক দেখা যায়। প্রোক্যারিওটদের ক্ষেত্রে একটি এমআরএনএ বিভিন্ন রকম পলিপেপটাইড তৈরির জন্য দায়ী থাকে, তাই এদেরকে বলা হয় পলিসিস্টোনিক এমআরএনএ। কিন্তু আমাদের ইউক্যারিওটদের ক্ষেত্রে যদি দেখা হয় এক একটা এমআরএনএ এক একটা নির্দিষ্ট পলিপেপটাইড তৈরি করে, অর্থাৎ আলাদা আলাদা পলিপেপটাইড তৈরির জন্য আলাদা আলাদা এমআরএনএ দরকার পড়ে। তাই ইউক্যারিওটদের ক্ষেত্রে যে এমআরএনএ প্রকৃতি সেটাকে বলা হয় মনোসিস্টোনিক এমআরএনএ। তাহলে এমআরএনএর কাজ কি দাঁড়ালো, ডিএনএ থেকে প্রোটিন তৈরির বার্তা কোডন রূপে নিয়ে এসে সাইটোপ্লাজমে আসে এবং রাইবোজোমকে দেয়। রাইবোজোম এই কোডিং অঞ্চল থেকে কোডনগুলো সম্পর্কে বার্তা উদ্ধার করে প্রোটিন সংশ্লেষে সাহায্য করবে। তাহলে এটা ছিল আমাদের এমআরএনএর কথা। এমআরএনএর পরেই চলে আসছি আমরা আরআরএনএ। আরআরএনএর নামের মধ্যেই রয়েছে রাইবোজোমাল আরএনএ, অর্থাৎ রাইবোজোমের মধ্যে থাকে। যদিও এরা উৎপত্তি লাভ করে নিউক্লিয়াসের নিউক্লিওলাস থেকে, এবং কোষের মধ্যে সবচেয়ে বেশি যে আরএনএটা থাকে সেটা হচ্ছে এই আরআরএনএ, অ্যাবাউট 80% থাকে। এই আরআরএনএকে বলা হচ্ছে রাইবোজোমাল আরএনএ। রাইবোজোম গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা নেয়, অর্থাৎ রাইবোজোমের মধ্যে থাকে। রাইবোজোম আবার প্রোক্যারিওটিকে হয় 70S, ইউক্যারিওটিকে হয় 80S। এই 70S এর মধ্যে আবার 30S আর 50S দুরকম অধিকার থাকে, এখানে থাকে 40S আর 60S। এদের মধ্যে যদি উপাদান দেখলে দেখা যাবে 5S, 23S আর 16S, এই 3 ধরনের আরআরএনএ লক্ষ্য করা যায় প্রোক্যারিওটদের ক্ষেত্রে। আর ইউক্যারিওটদের ক্ষেত্রে তুমি যদি লক্ষ্য করে দেখো তাহলে দেখবে 5S, 5.8S, তারপর হচ্ছে 28S আর 18S। এই 4 ধরনের, এই 3টে থাকে হচ্ছে বড় অধঃক্ষেপে, এটা ছোট অধঃক্ষেপে। এর ক্ষেত্রেও থাকে এই দুটো থাকে বড় অধঃক্ষেপে, এটা থাকে ছোট অধঃক্ষেপে। তাহলে এই রাইবোজোম, এই আরআরএনএ গুলো রাইবোজোমের মধ্যে থেকে রাইবোজোম গঠনে সাহায্য করে। আর কি করে, এই রাইবোজোমটাই যদি এটা একটা এমআরএনএ হয় তাহলে এর গায়ে একাধিক এরকমভাবে রাইবোজোম যুক্ত হয় এবং তাকে বলা হয় পলিরাইবোজোম অবস্থা, যদি এটা একটা এমআরএনএ হয়। এবং এগুলো যদি রাইবোজোম যুক্ত হলে পলিরাইবোজোম ঘটনা। এই রাইবোজোম এমআরএনএ কোডিং অঞ্চলে কি ধরনের কোডন বা সাংকেতিক বার্তা আছে প্রোটিন তৈরির সেটাকে পড়ে উদ্ধার করে। অর্থাৎ রাইবোজোম মধ্যস্থ আরআরএনএ এমআরএনএর মধ্যে থাকা বার্তাকে পড়ে উদ্ধার করতে সাহায্য করে এবং পড়ে উদ্ধার করে সেই আরআরএনএ সেই বার্তাটাকে পাঠিয়ে দেয় টিআরএনএর কাছে। টিআরএনএ সেই বার্তাটা গ্রহণ করে নির্দিষ্ট অ্যামাইনো অ্যাসিড ধরে নিয়ে আসবে। তার মানে আরআরএনএর কাজ এমআরএনএ থেকে প্রোটিন তৈরির বার্তাটা পড়ে উদ্ধার করা, যারা রাইবোজোমের মধ্যে থাকে এবং রাইবোজোমের মধ্যেই প্রোটিন সংশ্লেষে সাহায্য করে বলে রাইবোজোমকে বলা হয় কোষের প্রোটিন ফ্যাক্টরি। তাহলে এই ছিল হচ্ছে আরআরএনএর কথা। এবং আরআরএনএর পরেই চলে আসছি আমরা টিআরএনএর কথায়। টিআরএনএর নামের মধ্যেই রয়েছে ট্রান্সফার আরএনএ। একটু আগেই বললাম রাইবোজোমের মধ্যে থাকা আরআরএনএ যে সংকেত বা বার্তা পাঠায়, সেই বার্তা অনুযায়ী নির্দিষ্ট অ্যামাইনো অ্যাসিডকে ধরে আনার কাজ কি করে টিআরএনএ। টিআরএনএকে বলা হয় সলিউবল আরএনএ, সবচেয়ে ছোট হয়, মানে সাইটোপ্লাজমের মধ্যে যেন দ্রবীভূত অবস্থায় রয়েছে তাই বলা হয় সলিউবল আরএনএ। এই টিআরএনএ গঠন দেখলে দেখা যাবে এটাকে বলা হয় ক্লোভার লিফ মডেল বা লবঙ্গ পাতা গঠন। লবঙ্গ পাতা গঠনটা কিরকম হয়, যদি এখানটায় খেয়াল করে দেখি, এটা 5 প্রাইম এন্ড, এটা 3 প্রাইম এন্ড। এখানটায় যদি তাকায় এটাকে এই 3 প্রাইম এন্ডের মধ্যে আবার 3টে অঞ্চল, মানে 3টে নাইট্রোজেন পার্টিকুলার সজ্জা থাকে, সিসিএ প্রান্ত বলে। এই সিসিএ প্রান্ত যেটাকে দেখিয়েছি, এই সিসিএ প্রান্তটা হচ্ছে অ্যামাইনো অ্যাসিড অ্যাকসেপ্টর আর্ম। অ্যামাইনো অ্যাসিড অ্যাকসেপ্টর আর্ম মানে এই জায়গাটা নির্দিষ্ট অ্যামাইনো অ্যাসিড আটকায় বহন করার জন্য।
এর ঠিক উল্টো দিকে থাকে এটাকে বলা হয় অ্যান্টিকোডন লুপ। অ্যান্টিকোডন লুপ, এদিকে এটাকে বলা হয় ভেরিয়েবল লুপ, এদিকে থাকে ডিএইচইউ লুপ, এদিকে থাকে টিসাইসি লুপ। তাহলে এই যে ক্লোভার লিপ মডেলটা আমি আঁকার চেষ্টা করেছি, এই লবঙ্গ পাতা গঠনটা দেখা যাচ্ছে যে এই 3' এন্ডে থাকছে সিসিএ প্রান্ত যেটা অ্যামাইনো অ্যাসিডকে ধারণ করবে। এই যে ডিএইচইউ লুপ রেখেছি, এই ডিএইচইউ লুপের মধ্যে থাকে উৎসেচক অ্যামাইনো অ্যাসাইল টিআরএনএ সিনথেস উৎসেচক, যারা কিনা অ্যামাইনো অ্যাসিডকে এই 3' এন্ডে যুক্ত হতে সাহায্য করে। এর ঠিক বিপরীত দিকে থাকে অ্যান্টিকোডন লুপ, অর্থাৎ এমআরএনএর মধ্যে যে কোডনগুলো ছিল তার ঠিক প্রতিরূপ বেশ সজ্জা এখানে থাকে, অর্থাৎ কোডনের সাথে পুরোপুরি তার কমপ্লিমেন্টারি পরিপূরক বেশ সজ্জা থাকে এই অ্যান্টিকোডন লুপে, যার ফলে একটি কোডন যেমন একটি নির্দিষ্ট অ্যামাইনো অ্যাসিডকে কোড করে, একটি কোডনের সাথে একটি অ্যান্টিকোডন একদম ফিক্সড, একদম সুনিশ্চিত যে এই কোডনের অ্যান্টিকোডন এটাই হবে। আর এখানে থাকে ভ্যারিয়েবল লুপ, এই ভ্যারিয়েবল লুপটি আলাদা আলাদা আলাদার ক্ষেত্রে মানে আলাদা আলাদা টিআরএনএর ক্ষেত্রে আলাদা আলাদা রকম হয়। এক্ষেত্রে একটা জানার জন্য বলে রাখি 20 রকম অ্যামাইনো অ্যাসিডকে ক্যারি করার জন্য 20 রকমের টিআরএনএ থাকে। আর এখানে যে টিসাইসি লুপ আছে, এই টিসাইসি লুপগুলো হচ্ছে রাইবোজোম মধ্যস্থিত যে আরআরএনএ যে সিগন্যাল বা বার্তা পাঠিয়েছিল যে আমাকে কি রকমের অ্যামাইনো অ্যাসিড ক্যারি করতে হবে, সেই বার্তাটি রিসিভ করে এই টিসাইসি লুপ। আর এখানে একটা লাস্ট কথা মনে রেখো, এই ডিএইচইউ বা টিসাইসি এগুলো হচ্ছে পরিবর্তিত নাইট্রোজেন বেস। আমাদের সাধারণ নাইট্রোজেন বেস কি অ্যাডেনিন, গুয়ানিন, সাইটোসিন, থাইমিন। এই অ্যাডেনিন, গুয়ানিন, সাইটোসিন, থাইমিন ছাড়াও পরিবর্তিত নাইট্রোজেন বেস দিয়ে এই টিআরএনএটি তৈরি হয়েছে। তাই এটা হচ্ছে টিআরএনএর গঠন। টিআরএনএর মূল কাজ হচ্ছে রাইবোজোম থেকে আসা বার্তা গ্রহণ করে সেই অনুযায়ী নির্দিষ্ট অ্যামাইনো অ্যাসিডকে বহন করে নিয়ে গিয়ে রাইবোজোমে নিয়ে যায়, যাতে করে অ্যামাইনো অ্যাসিডগুলোকে রাইবোজোম পরপর জুড়ে প্রোটিন তৈরি করতে পারে। তার মানে এমআরএনএ, টিআরএনএ, আরআরএনএ সবাই প্রোটিন তৈরিতে সাহায্য করে, কিন্তু আলাদাভাবে। এমআরএনএ নির্দিষ্ট প্রোটিন তৈরির সংকেত বহন করে, আরআরএনএ বা রাইবোজোম মধ্যস্থ আরআরএনএ সেই সংকেতকে পড়ে উদ্ধার করে টিআরএনএর কাছে বার্তা পাঠায় অ্যামাইনো অ্যাসিড বহন করার জন্য। টিআরএনএ সেই বার্তা অনুযায়ী নির্দিষ্ট অ্যামাইনো অ্যাসিড বহন করে রাইবোজোমের কাছে নিয়ে যায়, যাতে করে গিয়ে সেখানে অ্যামাইনো অ্যাসিডগুলোকে পরপর জুড়ে প্রোটিন তৈরি করা যায়। তাহলে এগুলো ছিল হচ্ছে আমাদের সাধারণ নন জেনেটিক সবচেয়ে গুরুত্বপূর্ণ আরএনএর কথা। আর একটা আরএনএর কথা না বললেই নয়, সেটা হচ্ছে এইচএনআরএনএ। এইচএনআরএনএর কথা বললে হেটেরোজেনাস নিউক্লিয়ার আরএনএ। এই যে বলছি এইচএনআরএনএ বা হেটেরোজেনাস নিউক্লিয়ার আরএনএ, এটা আবার কিরকম? এইচএনআরএনএ বা হেটেরোজেনাস নিউক্লিয়ার আরএনএর কথা বললে খেয়াল করে দেখো, এখানে হেটেরোজেনাস আর নিউক্লিয়াস দুটো শব্দ রয়েছে। আসলে আমাদের যে ডিএনএ থাকে, ডিএনএ থেকে নিউক্লিওপ্লাজমের মধ্যে, ডিএনএ থেকে নিউক্লিওপ্লাজমের মধ্যে সদ্য একটি আরএনএ তৈরি হয়। এই সদ্য আরএনএর মধ্যে কিছু থাকে সক্রিয় জিন অংশ, কিছু থাকে নিষ্ক্রিয় জিন অংশ। এই সক্রিয় জিন অংশগুলোকে বলা হয় এক্সন, আর এই নিষ্ক্রিয় জিন অংশগুলোকে বলা হয় ইন্ট্রন। তার মানে সক্রিয় জিন এটা ডিএনএ, এটা হচ্ছে আমাদের সদ্য প্রস্তুত আরএনএ। সদ্য প্রস্তুত আরএনএতে দেখো সক্রিয় জিন, নিষ্ক্রিয় জিন দুটোই রয়েছে। তাহলে দেখলে মনে হচ্ছে যেন এখানে এক রকমের জিনিস না, আলাদা রকমের জিনিস রয়েছে। তাই এই সদ্য প্রস্তুত আরএনএকে বলা হয় হেটেরোজেনাস আরএনএ, এবং এটা যেহেতু এখনো নিউক্লিয়াসে রয়েছে তাই নাম হেটেরোজেনাস নিউক্লিয়ার আরএনএ, সদ্য প্রস্তুত। এটাই পরবর্তীকালে ইন্ট্রনগুলো বাদ হয়ে গিয়ে শুধু এক্সনগুলো জুড়ে গিয়ে যে আরএনএটা হবে, এটাই হবে আমাদের এমআরএনএ। তার মানে এইচএনআরএনএ থেকেই আমাদের এমআরএনএ সৃষ্টি হয়। এখানে ইন্ট্রনগুলো বাদ হয়ে গেছে, শুধু এক্সনগুলো জুড়ে গিয়ে তৈরি হয়েছে। এইচএনআরএনএতে কিন্তু এক্সন ইন্ট্রন উভয় থাকে, এমআরএনএতে শুধু এক্সন থাকে। আর এইচএনআরএনএতে দেখো মিথাইলেটেড ক্যাপ থাকে না, পলিএটেল থাকে না। এখানে কিন্তু মিথাইলেটেড ক্যাপও থাকবে, আবার এখানে পলিএ টেলও থাকে। তাহলে এটা হচ্ছে এইচএনআরএনএর সঙ্গে এমআরএনএর মূল ফারাক। তাহলে এইচএনআরএনএ হচ্ছে এমআরএনএ তৈরি হওয়ার আগের অবস্থা, অর্থাৎ সদ্য প্রস্তুত আরএনএ। তাহলে এই ছিল হচ্ছে আমাদের বিভিন্ন রকম ডিএনএ এবং আরএনএর সম্পর্কে বক্তব্য। আর একটা কথা বলতে হবে, সেটা হচ্ছে যে আমাদের কোষের মধ্যে তাহলে ডিএনএও থাকছে, আরএনএও থাকছে। ডিএনএ থাকছে নিউক্লিয়াসের মধ্যে। আমাদের একটা কোষ সাইজ যদি ভাবি আমরা, একটা কোষের সাইজ কীরকম হতে পারে? এই মোটামুটি ধরো 6 মিলিয়ন থেকে 10 মিলিয়নের মধ্যে ঘোরাফেরা করে বিভিন্ন ধরনের কোষ। কিন্তু আমাদের একটা কোষের মধ্যে যে ডিএনএ থাকে, সেই ডিএনএ পরিমাণ দেখা গেছে যে 2 মিটার পর্যন্ত হতে পারে। তাহলে এত বড় আকৃতির ডিএনএ এত ক্ষুদ্র পরিসর অংশে থাকবে কি করে? এত বড় আকৃতির ডিএনএ এত ক্ষুদ্র পরিসর অংশে থাকতে গেলে যে ঘটনাটা আমাদের আলোচনা করতে হবে, সেটি হলো ডিএনএ প্যাকেজিং। তাহলে ডিএনএ প্যাকেজিং মানে ক্ষুদ্র পরিসর অংশ, অর্থাৎ নিউক্লিয়াসের ক্ষুদ্র পরিসর অংশে বৃহৎ আকৃতির ডিএনএর ঘনীভূত অবস্থাই হচ্ছে ডিএনএ প্যাকেজিং। এই ডিএনএ প্যাকেজিং আলোচনা করতে গেলে আমাদের সারা দেহের প্রতিটি কোষে 2 মিটার দৈর্ঘ্যের ডিএনএ আছে, সব ডিএনএকে যদি আমরা পরপর করে জুড়তে পারি, সেটা এত বড় হবে যে চাপ ঘুরে চলে আসা যাবে। অর্থাৎ
এত বড় ডিএনএকে এত ছোট অংশে রাখবো কী করে? তা বড় জিনিসকে ছোট অংশে রাখতে গেলে ভাঁজ করতে হবে। এখানেও আমাদের তাই করতে হবে, ডিএনএকে ভাঁজ করতে হবে, কিন্তু ভাঁজটা একটু অন্যরকম। ভাঁজটা কীরকম? একটি দ্বিতন্ত্রী ডিএনএ যখন আছে, সেই দ্বিতন্ত্রী ডিএনএটা একা একা থাকতে তো অনেক বড় জায়গা, 2 মিটার, সেখানে ছোট করতে গেলে হিস্টোন অক্টামার, আমরা পড়েছিলাম যে নিউক্লিওজোম গঠনের আগে হিস্টোন অক্টামার, সেই হিস্টোন অক্টামারকে ঘিরে থাকে। এমনি অবস্থায় 1/3/4 খেয়ে থাকে এবং গঠন করে নিউক্লিওজোম। তখন সেখানে বেস পেয়ার থাকে 146টি বেস পেয়ার থাকে, এবং এর ব্যাস মোটামুটি 10 থেকে 11 ন্যানোমিটার পর্যন্ত হয়। কিন্তু একটি নিউক্লিওজোম তো একা একা থাকে না, একাধিক নিউক্লিওজোম পরপর জুড়ে জুড়ে অবস্থান করবে। এই যে একাধিক নিউক্লিওজোম পরপর জুড়ে জুড়ে অবস্থান করবে, এই জুড়ে জুড়ে অবস্থান করার জন্য মাঝখানে থাকে লিঙ্কার ডিএনএ, আর এটা নিউক্লিওজোম হিস্টোন অক্টামারে H2 H2 H3 H4 থাকে, আর বাইরে থাকে H1। তাহলে এইভাবে একাধিক নিউক্লিওজোম যখন পরপর ঘন সন্নিবিষ্টভাবে অবস্থান করে, এই 10 বা 11 ন্যানোমিটারটাই ঘনীভূত হয়ে তখন দাঁড়ায় হচ্ছে 30 ন্যানোমিটার। এই অবস্থাকে বলা হয় সোলেনয়েড গঠন অবস্থা। সোলেনয়েড গঠন যখন আবার প্যাচের পর প্যাচ খেতে থাকে, তখন সোলেনয়েড থেকে তোমার সুপার সোলেনয়েড গঠন প্রাপ্তি লাভ করে, তখন সেটা 30 ন্যানোমিটার থেকে 700 ন্যানোমিটার হয়ে যায় চওড়া। এবং তারপরে সুপার সোলেনয়েডটা যখন 30 থেকে 300 ন্যানোমিটার হয়ে যায়, 300 ন্যানোমিটার হওয়ার পর সুপার সোলেনয়েডটা যখন আল্ট্রা সোলেনয়েডে যায়, তখন সেই 300টা 700 ন্যানোমিটারে গিয়ে পৌঁছায়। এবং মেটাফেজ দশায় যখন আমরা একটা ক্রোমোজোমকে দেখি, এরকম সাধারণ ছবিটা দেখি, এটা কিন্তু এরকম পুরো সাধারণ স্পষ্ট ছবি না, এরকম হেজি ছবি কেন? কারণ এর মধ্যে হচ্ছে এরকম বিভিন্ন রকমের যে ক্রোমাটিন তন্তুগুলো এরকম প্যাচ বর্তমান আছে, একদম স্মুথ ছবি না, কারণ এখানে হেজিনেসটা কাজ করে। তার কারণ এই কাজের গঠনের মূল কারণটা হচ্ছে ডিএনএ তন্তুর এই ঘনীভূত অবস্থা। তাহলে এটা হচ্ছে আমাদের মেটাফেজ দশার যে ক্রোমোজোম দেখি, তার কারণ এই ডিএনএ ঘনীভূত হতে হতে 300 থেকে 700 থেকে তোমার 1400 ন্যানোমিটার পর্যন্ত অবস্থায় গিয়ে পৌঁছায়। এটা হচ্ছে মেটাফেজ দশা ক্রোমোজোম। তাহলে এইভাবে নিউক্লিওজোম গঠনের মাধ্যমে ডিএনএ তন্তু ক্রোমোজোম গঠন করে। এই ডিএনএ তন্তুর ক্রোমোজোম গঠনের মাধ্যমে ডিএনএ প্যাকেজিং সম্পন্ন হয়। তাহলে এই ছিল হচ্ছে আমাদের ডিএনএ এবং আরএনএর গঠন সম্পর্কিত বিষয়। আমরা এর পরবর্তীতে আলোচনা করব সেন্ট্রাল ডগমা নিয়ে। ঠিক আছে, সবাইকে ধন্যবাদ।